হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর 4th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের এবিটিএ টেস্ট পেপারের যে 2 নম্বরের প্রশ্নগুলো আছে, অর্থাৎ যতগুলো তোমাদের সেট আছে প্রতিটা সেট থেকে প্রশ্ন নিয়ে টোটাল আমাদের 87টা 2 নম্বরের প্রশ্ন তৈরি করা হয়েছে এবং এটা তোমাদের 3 নম্বর ক্লাস, অর্থাৎ আজকের ক্লাসে তোমরা 41 নম্বর থেকে প্রশ্ন উত্তরগুলো পাবে। আগের দুটি ক্লাসে আমি 20টা করে প্রশ্ন উত্তর আলোচনা করেছি এবং এটা যেভাবে তোমাদের জন্য তৈরি করা হয়েছে একবার বলে নিই। যেগুলো দেখছো একটি স্টার আছে প্রশ্নের শেষে, তার মানে ওই প্রশ্নটা একবার রিপিট হয়েছে ওই সেটগুলোর মধ্যে, এবং যেগুলো দেখবে 3বার স্টার আছে মানে 3বার রিপিট হয়েছে প্রশ্নটা, 2বার স্টার থাকলে 2বার রিপিট হয়েছে। এইভাবে তোমাদের জন্য কিন্তু তৈরি করা হয়েছে। আর এই 87টা প্রশ্ন তোমরা যদি ভালো করে নাও তাহলে আশা করি তোমাদের 2 নম্বরের প্রশ্নের জন্য আর চিন্তা করতে হবে না, কারণ এখানে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই দেওয়া হয়েছে। এবার 41 নম্বর থেকে প্রশ্ন উত্তরগুলো আজকে ক্লাসে তোমরা দেখো, এবং যাদের প্রথম দুটি ক্লাস দেখা হয়নি তোমরা অবশ্যই প্রথম দুটি ক্লাস দেখে নেবে। থাম্বনেলে 1 এবং 2 এইভাবে তোমরা সিরিয়াল নাম্বার দেখতে পাবে। 41 নম্বর প্রশ্ন আজকে ক্লাসের প্রথম প্রশ্ন, যেটা গ্রাম পঞ্চায়েতের আয়ের দুটি উৎস লেখো। দেখো, এটা রিপিট না হলেও স্টার দেওয়া না থাকলেও প্রতিটা কিন্তু এবিটিএ টেস্ট পেপারের প্রশ্ন এবং মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 1 নম্বর হচ্ছে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের দেওয়া বিভিন্ন অনুদান ও ঋণ, এবং 2 নম্বর হচ্ছে স্থানীয়ভাবে ধার্য করা ধার্য করা কর, অভিকর এবং বিভিন্ন লাইসেন্স ফি ও জরিমানা থেকে আদায়কৃত অর্থ। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের 74তম সংশোধনীতে কোন নতুন কাঠামো যোগ করা হয়েছে? 1992 সালে 74তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে সংবিধানে পাঠ 9A যুক্ত করা হয়েছে। এতে শহরাঞ্চলে 3 ধরনের স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠান, নগর পঞ্চায়েত, পৌর পরিষদ এবং মিউনিসিপ্যাল কর্পোরেশন গঠনের কাঠামো ও দ্বাদশ তফসিল যোগ করা হয়। পরের প্রশ্ন আছে 74তম সংশোধনীতে পরিবেশ সংরক্ষণের জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে? অ্যান্সারটা দেখো, 74তম সংশোধনীতে যুক্ত দ্বাদশ তফসিলে পৌরসভাগুলোর 18টি কাজের উল্লেখ আছে। এর মধ্যে শহরের বনায়ন, পরিবেশ সুরক্ষা এবং বাস্তুতন্ত্রগত দিকগুলির উন্নতি সাধন অন্যতম। অর্থাৎ শহরের পরিবেশ রক্ষা ও দূষণ নিয়ন্ত্রণ এখন পৌরসভার আবশ্যিক সাংবিধানিক দায়িত্ব। পরের প্রশ্ন, ভারতের সংসদে স্পিকার পদটি কেন গুরুত্বপূর্ণ? স্পিকার লোকসভায় সভাপতিত্ব করেন এবং সভার শৃঙ্খলা ও মর্যাদা রক্ষা করেন। কোনো বিল অর্থ বিল কিনা সে বিষয়ে তার সিদ্ধান্তই চূড়ান্ত। তিনি দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করে এবং সংসদের বিশেষ অধিকার রক্ষা করেন। সংসদ মানে কারা? সংসদ মানে হচ্ছে এমপিদের বিশেষ অধিকার রক্ষা করে, তাই এই পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে কি বলা হচ্ছে দেখো, পশ্চিমবঙ্গের আইনসভায় কয়টি কক্ষ নিয়ে গঠিত আর বিধানসভার সদস্যদের কার্যকাল কতদিন? পশ্চিমবঙ্গের আইনসভা 1 কক্ষ বিশিষ্ট। এখানে শুধুমাত্র বিধানসভা রয়েছে। ব্র্যাকেটে লেখা আছে দেখো, বিধান পরিষদ বিলুপ্ত হয়েছে। বিধানসভার সদস্যদের সাধারণ কার্যকাল 5 বছর, তবে নির্দিষ্ট মেয়াদের আগে রাজ্যপাল বিশেষ পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর পরামর্শে বিধানসভা ভেঙে দিতে পারে। এরকম কোয়ালিটির অ্যান্সার তোমাদের কিন্তু লিখতে হবে 2 নম্বরের প্রশ্নের উত্তরের জন্য, তাহলে তোমরা ভালো নম্বর পাবে। তারপরের প্রশ্ন, নাগরিক সমাজ বা সুশীল সমাজ বা সিভিল সোসাইটি বলতে কি বোঝো? প্রশ্নটা দেখো 3বার রিপিট হয়েছে এবিটিএ টেস্ট পেপারের মধ্যে। বিভিন্ন সেট তোমরা দেখে নেবে, 3বার প্রশ্নটা রিপিট। ঠিক আছে, কি বলা হচ্ছে? রাষ্ট্র এবং পরিবারের মধ্যবর্তী স্থানে অবস্থিত স্বেচ্ছাসেবী সংগঠন, গোষ্ঠী বা প্রতিষ্ঠানের সমষ্টিকে নাগরিক সমাজ বা সুশীল সমাজ বলে। এরা সরকারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণের বাইরে থেকে জনস্বার্থ রক্ষা, অধিকার সচেতনতা এবং সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসাবে কাজ করে।
পরের প্রশ্ন আছে, নাগরিক সমাজের ধারণাটি কেন সর্বপ্রথম, বলছে নাগরিক সমাজের ধারণাটি কে সর্বপ্রথম ব্যাখ্যা করেন? অ্যান্সার দেখো, আধুনিক রাষ্ট্রবিজ্ঞানী G.W.F. হেগেল সর্বপ্রথম তার ফিলোসফি অফ রাইট গ্রন্থে নাগরিক সমাজ ও রাষ্ট্রের মধ্যে তাত্ত্বিক পার্থক্য ব্যাখ্যা করেন। তবে পরবর্তীকালে ইতালীয় চিন্তাবিদ অ্যান্তোনিও গ্রামসি এই ধারণাটিকে মার্ক্সীয় দৃষ্টিকোণ থেকে আরও জনপ্রিয় ও বিস্তৃত করেন। পরের প্রশ্ন, নাগরিক সমাজ বা সুশীল সমাজ আন্দোলনের দুটি গুরুত্ব বা বৈশিষ্ট্য। 1 নম্বর হচ্ছে এটি রাষ্ট্রশক্তির স্বেচ্ছাচারিতা রোধ করে সরকারকে গণতান্ত্রিক পথে চলতে বাধ্য করে। 2, সমাজের অবহেলিত ও প্রান্তিক মানুষের অধিকার রক্ষা এবং পরিবেশ ও মানবাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে এই আন্দোলনগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে সুশীল সমাজ আন্দোলনের তাত্ত্বিক ভিত্তি কী, বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, সুশীল সমাজ আন্দোলনের সাংবিধানিক গুরুত্ব লেখো। অ্যান্সারটা দেখো, অ্যান্সারটা হচ্ছে সুশীল সমাজ আন্দোলনের তাত্ত্বিক ভিত্তি হলো বহুত্ববাদ ও অংশগ্রহণমূলক গণতন্ত্র। সাংবিধানিক গুরুত্ব হিসাবে বলা যায়, ভারতের সংবিধানের 19-1 ধারায় বাক স্বাধীনতা ও সংগঠনের যে অধিকার দেওয়া হয়েছে সেটাই নাগরিক সমাজ বা এনজিওগুলির কাজের প্রধান আইনি ভিত্তি। তারপরে দেখো, পরের প্রশ্ন আছে, নাগরিক সমাজ ও রাজনৈতিক দলের মধ্যে দুটি পার্থক্য লেখো। নাগরিক সমাজ ও রাজনৈতিক দলের মধ্যে দুটি পার্থক্য। অ্যান্সারটা দেখো, 1 নম্বর পয়েন্ট হচ্ছে, রাজনৈতিক দলের মুখ্য লক্ষ্য হলো নির্বাচনে জিতে রাষ্ট্র ক্ষমতা দখল করা, কিন্তু নাগরিক সমাজের লক্ষ্য ক্ষমতা দখল নয়, বরং সরকারের নীতিকে প্রভাবিত করা। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, দেখো 2 নম্বর পয়েন্ট, রাজনৈতিক দল নির্দিষ্ট মতাদর্শে চলে, আর নাগরিক সমাজ সাধারণত নির্দিষ্ট সামাজিক সমস্যা ও জনস্বার্থ নিয়ে কাজ করে। এবার পরের আরও 10টি প্রশ্ন উত্তর নিয়ে আজকে ক্লাসে আলোচনা করব। তার আগে একটি বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ পিডিএফ নোটস কিনতে চাও, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে। তোমাদের হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্সের 100% কমনযোগ্য প্রশ্ন উত্তর নিয়ে স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে, তোমরা চাইলে সেটা পারচেস করতে পারো। দেখো, এবার 51 নম্বর প্রশ্ন, ভারতের কয়েকটি পরিবেশ আন্দোলনের নাম লেখো বা নাগরিক আন্দোলনের উদাহরণ। 1 নম্বর হচ্ছে, দেখো উত্তরাখণ্ডের চিপকো আন্দোলন, গুজরাট ও মধ্যপ্রদেশের নর্মদা বাঁচাও আন্দোলন, কেরলের সাইলেন্ট ভ্যালি আন্দোলন, কর্ণাটকের আপিক্কো আন্দোলন, এইগুলি সবই হচ্ছে সুশীল সমাজের আন্দোলনের উদাহরণ, অর্থাৎ নাগরিক সমাজের আন্দোলনের উদাহরণ। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধান সংশোধনের 3টি পদ্ধতি কী কী? দেখো প্রশ্নটা দুবার রিপিট হয়েছে। সংসদের সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় সংশোধন, 2 নম্বর হচ্ছে সংসদের উভয় কক্ষের বিশেষ সংখ্যাগরিষ্ঠতায় সংশোধন, 3 নম্বর হচ্ছে সংসদের বিশেষ সংখ্যাগরিষ্ঠতা ও অন্তত অর্ধেক রাজ্য আইনসভার অনুমোদনে সংশোধন। তারপরে গ্রাম সভা বা গ্রাম সংসদ বলতে কি বোঝো, বা গ্রাম সংসদের কাজ। দেখো, গ্রাম পঞ্চায়েতের প্রতিটি নির্বাচন কেন্দ্রের সমস্ত ভোটারদের নিয়ে গঠিত সংস্থাকে গ্রাম সংসদ বলে। এটি বছরে দুবার সভায় মিলিত হয়ে স্থানীয় উন্নয়নের পরিকল্পনা করে। উপরোক্ত নির্বাচন বলছে উপভোক্তা নির্বাচন করে এবং পঞ্চায়েতের কাজের হিসাব নিকাশ পর্যালোচনা করে। পরের প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি কাদের দ্বারা নির্বাচিত হন? এটাও দেখো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের রাষ্ট্রপতি একটি নির্বাচক মণ্ডলী দ্বারা পরোক্ষভাবে একক, হস্তান্তরযোগ্য, সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে নির্বাচিত হন। এই মণ্ডলী সংসদের উভয় কক্ষ এবং সমস্ত রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত হয়। তারপরে ভারতের রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা কয়টি ও কী কী? 1 নম্বর হচ্ছে 3টে ক্ষমতা আছে, 3 ধরনের জরুরি অবস্থার ক্ষমতা আছে। 1 নম্বর হচ্ছে জাতীয় জরুরি অবস্থা, এটা ধারাগুলো উল্লেখ করতে হবে তোমাদের কিন্তু। তারপরে রাজ্যের শাসনতান্ত্রিক অচল অবস্থা, যেটাকে রাষ্ট্রপতি শাসন বলে, আর হচ্ছে আর্থিক জরুরি অবস্থা। পরের প্রশ্ন, রাষ্ট্রপতির
মানে ভারতের রাষ্ট্রপতির ভিটো ক্ষমতা বা পকেট ভিটো বলতে কী বোঝো? সংসদে পাস হওয়া কোনো বিল রাষ্ট্রপতির সম্মতি না দিয়ে বা পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠিয়ে অনির্দিষ্টকালের জন্য নিজে আটকে রাখলে তাকে পকেট ভেটো বলে। আর 1986 সালে রাষ্ট্রপতি জিয়ানি জৈল সিং ডাকঘর সংশোধন বিল এই ক্ষমতা প্রয়োগ করেছিল। পঞ্চায়েত সমিতির দুটি কাজ। পঞ্চায়েত সমিতি 1 নম্বর হচ্ছে ব্লকের অন্তর্গত গ্রাম পঞ্চায়েতগুলির উন্নয়নমূলক কাজের তদারকি ও সমন্বয় সাধন করা। 2 নম্বর হচ্ছে ব্লকের কৃষি সমবায় কুটির শিল্প শিক্ষা ও জনস্বাস্থ্যের উন্নতির জন্য বার্ষিক পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়ন করা। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত সমিতির দুটি স্থায়ী কমিটির নাম। 10টা স্থায়ী কমিটি আছে, 10টি স্থায়ী কমিটি বা উপসমিতি থাকে। এখানে এদের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ হচ্ছে অর্থ সংস্থা উন্নয়ন ও পরিকল্পনা স্থায়ী কমিটি, আর হচ্ছে জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী কমিটি। তারপরে কলকাতা কর্পোরেশনের মেয়রের দুটি কাজ, প্রতিটা প্রশ্নই বললাম গুরুত্বপূর্ণ। 1 নম্বর হচ্ছে স্বপরিষদ মেয়র এর বৈঠক আহ্বান করা ও তাদের সভাপতিত্ব করা। 2 নম্বর হচ্ছে পৌর আইনের অধীনে কর্পোরেশনের প্রশাসনিক প্রধান হিসাবে শহরের সমস্ত দপ্তরের কাজের তদারকি ও নিয়ন্ত্রণ করা। আজকে ক্লাসের শেষ প্রশ্ন, স্বপরিষদ মেয়র কাদের নিয়ে গঠিত হয়? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রতিটা প্রশ্ন আবারও বলছি। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন আইন 1980 অনুযায়ী স্বপরিষদ মেয়র মানে মেয়র ইন কাউন্সিল গঠিত হয় মেয়র, ডেপুটি মেয়র এবং অনধিক 10 জন নির্বাচিত কাউন্সিলরকে নিয়ে। এই 10 জন সদস্যকে মেয়র নিজে মনোনীত করেন এবং তাদের মধ্যে দপ্তর বন্টন করেন। এই ছিল তোমাদের আজকে 20টা প্রশ্ন উত্তর।